দ্রৌপদী নামটা যখনই আসে অথবা মহাভারতের যে কোনো নারী চরিত্রের নাম আসে, প্রথম প্রশ্ন, নারীকে বুঝেছেন লিখেছেন যে? এবং এই প্রশ্নের জবাব বাণী বসু দিয়েছেন তার মহাভারত কেন্দ্রিক তার 7টা উপন্যাসে ওয়েমেন সেন্ট্রিক বা ওয়েমেন এমপ্যাথেটিক দৃষ্টিভঙ্গিতে লেখার চেষ্টা করে। হালের লেখক, আমার প্রজন্মের লেখক কতটা পারলেন, যে কোনো নারী ভালো বুঝবে যে তাদেরকে বোঝা হয়েছে কতটা। কিন্তু ইন্টারেস্টিংলি এই গল্পটা বলার জন্য তিনি টেনে এনেছেন কালিদাসকে। আমাদের মহাকবি কালিদাস উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। তার লেখা মেঘদূত অনেক বিখ্যাত একটা কবিতা, আরো অনেক সংস্কৃত কবিতা আছে। সো কেন কালিদাস? ব্যাপার হলো, কালিদাস এবং তার স্ত্রী রাজকন্যা ইন্দুমতি দুজনেই এই উপন্যাসের ক্যারেক্টার, এবং কালিদাসের মুখে দ্রৌপদীর গল্পটা বয়ান হয়েছে। আমি যখন এটা পড়েছিলাম 2 বছর আগে, তখন আমি মেঘদূত পড়িনি, কিন্তু মেঘদূত পড়ার পরে বুঝতে পারলাম যে কেন কালিদাস এখানে আসাটা খুব ভালো একটা ক্রিয়েটিভ ডিসিশন ছিল। গত শতকের 90 বা 80 দশকে যারা উপন্যাস লিখেছেন, সঞ্জীব চট্টোপাধ্যায় অথবা বুদ্ধদেব গুহ, আমি এদের নামে বলবো কারণ এদের লেখায় আমি একটা জিনিস খেয়াল করেছি, পুরুষ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখা, ভালোবাসাকে দেখা, নারীদেরকে দেখা, সেটা নারী পাঠক তাদেরকে অনেকটা বিরক্ত করেছে, বিব্রত করেছে যে এই গেইজটা আমাদের পছন্দ হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, পুরুষ হিসেবে আমি হয়তো অতটা ডিস্টার্ব ফিল করিনি, কিন্তু ওদের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছিল যে এটা কেন হতে পারে, দ্যাট মেক্স সেন্স। সো আমি যখন মেঘদূত পড়ি, সেখানে প্রথমবার মনে হলো যে মেঘদূতের কবি কালিদাস, তিনি যেমন তার নায়ক যিনি প্রেমিকার বিরহে কাতর হয়ে আছে তাকে যেমন বুঝতে পেরেছেন, তেমনি সেই যে প্রেমিকা ঘরে পড়ে আছে 1 বছর স্বামী বিচ্ছেদে একা, তাকেও বুঝতে পেরেছেন। মেঘদূত কবিতাটার 2টা ভাগ, পূর্ব মেঘ, উত্তর মেঘ। পূর্ব মেঘ হচ্ছে মেঘের হাতে করে প্রেমিকার কাছে চিঠি পাঠিয়ে দেওয়া, পুরো ভারতবর্ষ অতিক্রম করে প্রেমিকের এগিয়ে চলাটা। আর উত্তর মেঘ হচ্ছে বাড়িতে পৌঁছলাম, প্রেমিকা কেমন আছে তার অবস্থাটা দেখা। এবং দুইটাতেই প্রেমিকের বিরহ, প্রেমিকার একাকিত্ব, দুইটাই এতটা ভালোভাবে দেখাতে পেরেছেন কালিদাস। আমার কাছে মনে হয়েছে যে যেটা আমাদের গত শতকের লেখকরা পারেনি নারীকে বুঝতে, সেটা বোধহয় সেই এত বছর আগে কালিদাস করতে পেরেছিলেন। সো কালিদাস এবং ইন্দুমতি তারা হাজব্যান্ড ওয়াইফ যখন দ্রৌপদীকে নিয়ে কথা বলেন যে আচ্ছা, দ্রৌপদীকে নিয়ে তো কতই উপাখ্যান হয়েছে, বলছি সেই 1000 বছর আগের কথা, মানে কালিদাসের সময়ের কথা। কালিদাস বলছেন যে দ্রৌপদীকে নিয়ে গল্প হয়েছে, কিন্তু দ্রৌপদীর পয়েন্ট অফ ভিউ থেকে অথবা তার প্রতি এমপ্যাথেটিক থেকে গল্পগুলোকে বলা হয়েছে। এই আলাপ থেকে তারা হাজব্যান্ড ওয়াইফ ইন্দুমতি এবং কালিদাস গল্পটা বলা শুরু করেন। এবং মজার ব্যাপার, একটা জায়গাতে আসলেই একজন নারী কেমন ভাবতে পারে সেটা বোঝার জন্য কালিদাসের বদলে ইন্দুমতি একটা সিকোয়েন্স নিজের ভাষায় লিখেছেন বা বলেছেন, এবং সেইখানে ফার্স্ট পার্সনে দ্রৌপদী ছিল। এইটা করতে গিয়ে সেই সিকোয়েন্সটা একবার কালিদাস লিখেছেন আর একবার ইন্দুমতি লিখেছেন, এবং দুইটার ঘটনা এক হলেও কিভাবে তার মধ্যে ছোট ছোট লক্ষণীয় বিষয়গুলো পাল্টে যেতে পারে একজন পুরুষ লিখলে এবং একজন নারী লিখলে, এইটা চমৎকারভাবে কাল্পনিক হলেও এই উপন্যাসের একটা দৃশ্য ছিল। আর সেটা করতে গিয়ে লেখক 3টা টাইমলাইন বা সময়কাল নিয়ে লিখেছেন। প্রথম সময়কাল, ধরুন লেখক বলছেন কালিদাসের কথা, দ্বিতীয় সময়কাল কালিদাসের মুখে দ্রৌপদীর সময়ের কাহিনী, তৃতীয় সময়কাল দ্রৌপদী ফার্স্ট পার্সনে। এই 3টা টাইমলাইন নিয়ে কাজ করার মুনশিয়ানা যেমন ছিল, তার থেকে বড় কথা ওভারঅল লেখনী খুবই সুন্দর, এবং যে ভাষার প্রয়োগ ঘটেছে টাইমলাইন গুলোকে বোঝাতে, সেখানে যেমন লেখক যখন কালিদাসকে নিয়ে লিখছেন অনেকটা সাধারণ, কিছুটা পুরাণ শব্দ ব্যবহৃত, কালিদাসের মুখে দ্রৌপদীর কথা তৎসম শব্দবহুল, এবং দ্রৌপদীর মুখের গল্পটা রীতিমতো সংস্কৃতর কাছাকাছি কিছু একটা, এত বেশি তৎসম শব্দ দিয়ে ভরা। সো পড়তে আমার বেশ মজা লেগেছে, শব্দের প্রয়োগের জন্য না, তার ভাষা শৈলী খুবই সাবলীল ছিল সেই জন্য। এবং গল্পটাতে খুব ইন্টারেস্টিংলি এই যে প্রচ্ছদে দেখতে পাচ্ছেন 3টা ফেস দেখা যাচ্ছে, এটা আসলে দ্রৌপদীর বিভিন্ন রূপ নিয়ে ফোকাস করেছে। যে দ্রৌপদী তিনি যেমন পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন, তেমনিভাবে তিনি কিন্তু তাদের 5 সন্তানের মা ছিলেন, যে 5 সন্তানকে তার হারাতে হয় কুরুক্ষেত্রের যুদ্ধে। তার নিজস্ব একটা লাইফ ছিল, তার বন্ধু ছিল শ্রীকৃষ্ণ। তো এই যে একটা একা নারীর জীবন, তার স্ত্রী হিসেবে জীবন, মা হিসেবে জীবন, এই এক একটা জায়গাকে তুলে আনার চেষ্টা করেছেন মাহমুদুর রহমান।
তো এই সবকিছু মিলিয়ে বেশ হোলসাম একটা লেখা ছিল, এবং আমি আসলে মাহমুদুর রহমানের বাকি দুটো উপন্যাস রাধেয় এবং শকুনি উবাচর চাইতে দ্রৌপদীকে বেশি রেকমেন্ড করি। মহাভারত নিয়ে যে এক্সিস্টিং লেখাগুলো আছে তার মাঝেও আমি উল্লেখ করতে চাই এইটাকে খুব গুরুত্বের সাথে, কারণ আমার কাছে সত্যিই মনে হয়েছে মহাভারতের গল্পকে গভীরভাবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে এটা খুবই সার্থক একটা কাজ। আশা করি পরে ভালো লাগবে, তারপর আমাকে জানাবেন। আবার দেখা হচ্ছে মুসার বই যাত্রায়। ভালো থাকবেন।